করছেন একেবারে বেসিক একটা ক্লাস। আপনারা অনেকে হয়তো গত ব্যাচের ক্লাসগুলো করেছেন। একেবারে বেসিক 0 থেকে আমরা স্টার্ট করব। এখানে জাস্ট বেসিক ক্লাসগুলোই হবে এবং আমাদের অ্যাডভান্স কোর্স সামনে আসতেছে, আপনারা জানতে পারবেন এই গ্রুপের মাধ্যমে। তো আজকের এই ক্লাসটা স্পন্সর করছে অন রয়্যাল ব্রোকার। অন রয়্যাল ব্রোকারের 17 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং মাল্টি রেগুলেটেড ব্রোকার। আসিক অস্ট্রেলিয়া এবং সাইসিক সাইপ্রাসের থেকে এই ব্রোকারটা রেগুলেটেড। ঝুঁকি বিষয়ক সতর্কতা, একেবারে প্রশিক্ষণ না নিয়ে, না জেনে, নলেজ না নিয়ে এই মার্কেটে কেউ ইনভেস্ট করবেন না। ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে প্রাথমিক ধারণার প্রথম ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়গুলো এখানে উল্লেখ আছে। চলেন শুরু করা যাক। ফাইন্যান্সিয়াল ট্রেডিং ও মার্কেট কি? ফাইন্যান্সিয়াল ট্রেডিং কি? ফাইন্যান্সিয়াল ট্রেডিং বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ট্রেডিং এর সংক্ষিপ্ত রূপ। ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, এই ফরেন কারেন্সি থেকে ফর এবং কারেন্সি এক্সচেঞ্জ এর এক্স নিয়ে ফরেক্স ট্রেডিং বা স্পট ফরেক্স, আরো সংক্ষেপে এটাকে এফএক্স বলা হয়। ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় করা আন্তর্জাতিক বাজার। ফরেক্স মার্কেটে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন এবং এই ক্রয় বিক্রয়ের মাধ্যমেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করার মাধ্যমে আয় করা যায়, অর্থাৎ আপনি একটি দেশের মুদ্রার বিপরীতে আর একটি দেশের মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যখন একটি দেশের মুদ্রা দিয়ে আর একটি দেশের মুদ্রা ক্রয় করবেন, তখন আপনি যদি ক্রয়কৃত মুদ্রার দাম বৃদ্ধি পায়, তাহলে আপনার ক্রয়কৃত মুদ্রা ঊর্ধ্বগতির পার্থক্যই হচ্ছে আপনার লাভ। সহজ করে যদি আপনারা আমি বুঝাইতে চাই বিষয়টা, ধরেন আপনি দেশের বাহিরে গেছেন, দুবাই গেছেন, অথবা উমরা করতে সৌদি গেছেন, যেখানেই যান আপনি কি বাংলা টাকা নিয়ে যেতে পারবেন? ওই টাকা ওখানে যে চলবে না। আপনি বিজনেস ট্যুরে দুবাই গেছেন, দুবাই যাওয়ার জন্য আপনাকে যেটা করা লাগবে, হয় এই দেশ থেকে দুবাইয়ের কারেন্সি নিয়ে যাইতে হবে অথবা মানি এক্সচেঞ্জ করে ডলার নিয়ে যাইতে হবে। তো আপনি দুবাই গেছেন এবং এখান থেকে 1 লাখ টাকার মানি এক্সচেঞ্জ করে 100 টাকার দরে আপনি $1000 নিয়ে দুবাই গেছেন, ঘুরছেন ফিরছেন, প্রয়োজনীয় কাজ শেষ করছেন এবং দেশে আবার ব্যাক আসছেন। তো দেশে ব্যাক আসার সময় আপনার সবকিছু পরেও $500 বেঁচে গেছে এবং এসে দেখছেন যে এখানে ডলার 105 টাকা করে। এই যে 5 টাকা ডিফার হইলো, এই যে 100 টাকা করে কিনে নিয়ে গেছেন, $1000 নিয়ে গেছেন এবং $500 বেঁচে গেছে, এটা এসে 52,500 টাকা বেচতেছেন। তো এই যে 2,500 টাকা আপনার লাভ হয়েছে, এটাই ফরেক্স। এটা হলো অফলাইন মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনার লাভ হয়েছে। আর এই দামটা যদি কমে যেত, তাহলে অফলাইনে মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনার লস হইতো। ধরেন আপনার 95 টাকা ডলারের দাম হয়ে গেছে, তাহলে পরে আপনি $500 জন্য 2,500 টাকা লস করে আপনাকে বিক্রি করে দিতে হতো। তো এটাই ফরেক্স। এই কাজটাই আমরা অনলাইনে করে থাকি। অনলাইনের মাধ্যমে একটা প্ল্যাটফর্মে, সারা ওয়ার্ল্ডে একটা প্ল্যাটফর্মে ডলার ইউরো কেনা বেচার মাধ্যমে আমরা এখান থেকে প্রফিট জেনারেট করে থাকি। তাহলে এখানে কি কেনা বেচা হয় সেটা নিয়েও আমাদের এখানে ডিটেলস আছে। এখানে আমরা কারেন্সি কেনা বেচা করি, আমরা এখানে মেটাল কেনা বেচা করি, ক্রিপ্টো কেনা বেচা করি, ইন্ডেক্স কমোডিটি এগুলো কেনা বেচা করি। তো এই মার্কেটটা আসলে কিরকম, এখানে ম্যানিপুলেট করা যায় কিনা, এটা যদি আপনাদেরকে একটু আরো সহজে বুঝাইতে চাই যে এই মার্কেটের পরিধিটা আসলে কত বড়, কিরকম। এটা আপনি জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, প্রত্যেক দেশের একটা পুঁজিবাজার থাকে। আমাদের দেশের পুঁজিবাজারের নাম হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা স্টক এক্সচেঞ্জ।
আরো আছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। এরকম পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এইসব স্টক এক্সচেঞ্জে একটা দেশ চাইলে কি করতে পারে, লেনদেনের মাধ্যমে, কেনাবেচার মাধ্যমে অনেক সময় ম্যানিপুলেট করে ফেলতে পারে। কারণ এগুলো অল্প পরিমাণ, আমাদের দেশে 1-1.5 কোটি টাকা প্রতিদিন লেনদেন হয়, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, সেখানে প্রায় 22 বিলিয়ন লেনদেন হয়। এরকম বড় বড় যেসব দেশের স্টক এক্সচেঞ্জ আছে, এখানে আমরা গ্রাফ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে লন্ডন স্টক এক্সচেঞ্জ, এখানে প্রায় 7 বিলিয়ন ডলারের লেনদেন হয় প্রতিদিন। টোকিও স্টক এক্সচেঞ্জে হয় 18 বিলিয়ন এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে 22 বিলিয়ন। এইসব ফরেক্স মার্কেটের বা ফাইন্যান্সিয়াল মার্কেটের যে স্টক যা আছে এর আশেপাশে নাই, এগুলো সব বিলিয়নে। আর হচ্ছে ফরেক্স মার্কেটটা ট্রিলিয়নে লেনদেন হয়। 1 ট্রিলিয়ন সমান কত, এটা একটু গুগল করে জেনে নেবেন। তো এত পরিমাণ, এত বড় একটা মার্কেটে আসলে ম্যানিপুলেট করা সম্ভব না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেটের তো কয়েক গুণ বড় এই ফরেক্স মার্কেট। সুতরাং এইরকম একটা জায়গায় আপনাকে কাজ করতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করে কাজ করতে হবে। তাহলে কিভাবে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আয় করা সম্ভব, কিভাবে আয় করা সম্ভব আমি একটু আগে বুঝাইছি। তারপরে এখানে দেখেন, ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে আপনার ঝুঁকি রয়েছে 100%। মানে আপনি এখানে না জেনে শুনে আসবেন, আপনার ঝুঁকি 100% আছে, আপনার পুরো পুঁজিটাই কি বসে যেতে পারে, লস হয়ে যেতে পারে, 100% ঝুঁকি আছে। আর যদি লাভ বুঝে শুনে, প্রশিক্ষণ নিয়ে, সময় দিয়ে, মেধা খরচ করে যদি আপনি এখানে ইনকাম করেন, তাহলে পরে এখানে লাভ রয়েছে কয়েক গুণ, কয়েক হাজার গুণ। আপনি এরকম হইতে পারে যে $1000 দিয়ে আপনি শুরু করছেন, আপনি বোঝেন না, আপনি বুঝতেছেন না, আপনার $1000 জিরো হয়ে যাইতে 1 দিন সময় লাগবে না, 2 দিন সময় লাগবে না, আপনি এটা জিরো করে ফেলতে পারেন, এই ডলারটা বসাই দিতে পারেন। আর আপনি যদি বুঝে শুনে ট্রেড করতে থাকেন, বিজনেস, এটা যদি বিজনেস হিসেবে নেন, ব্যবসা করেন, কিনা বেচা করেন, কোন কারেন্সি কখন দাম বাড়তেছে, মেটালের কোন মেটালে কখন দাম বাড়তেছে, কোন মেটাল কখন ফল করতেছে, দাম কমতেছে, এগুলো যদি বোঝেন, গ্রাফটা বোঝেন, এই বোঝার মাধ্যমে যদি আপনি করেন, তাহলে এই $1000 দিয়ে প্রতি বছর আপনি $3000 প্রফিট করতে পারবেন। এই প্রফিট সিস্টেম আমরাই আপনাদেরকে দেব, আমরাই আপনাদেরকে দেখে দেব যে এইভাবে ইনকাম করা সম্ভব। শুধু আপনাদেরকে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে। দক্ষতা অর্জন করার জন্য এই ট্রেনিং, আমাদের যে অ্যাডভান্স কোর্সগুলো আছে, এগুলোর সাথে আপনাদের কানেক্ট থাকতে হবে। তো ফাইন্যান্সিয়াল মার্কেটে কি ট্রেড হয় এবং কিভাবে হয়, এতক্ষণ আপনারা সবাই জেনে গেছেন ফাইন্যান্সিয়াল মার্কেটে লেনদেন হয় বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা ছাড়াও ফরেক্স মার্কেটে রেগুলেটেড ব্রোকার হাউসের মাধ্যমে কমোডিটি যেমন গোল্ড, সিলভার, অয়েল, এছাড়া আন্তর্জাতিক স্টক, ক্রিপ্টো, বন্ড, ইএফটি ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়। কিভাবে ক্রয় বিক্রয় হয়, কিভাবে ট্রেড হয়, অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটের তুলনায় এই মার্কেটে ভিন্ন, কারণ এই মার্কেটে কোনো ফিজিক্যাল অবস্থান নেই, কোনো জায়গায় নির্দিষ্ট কোনো অফিস নেই যে সেই অফিসে গেলেন, বসলেন, অথবা কোনো দোকানে গেলেন, কিনলেন, বেচলেন, এরকম না। এই মার্কেটের সমস্ত লেনদেন ব্যাংক, বড় প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যবসায়ী ইত্যাদির মাধ্যমে ফোনে, ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। আপনারা যারা আছেন, আপনারা কিভাবে মেটাট্রেড 5 ব্যবহার করতে হয়, 4 ব্যবহার করতে হয়, এগুলো আপনাদের সামনে কি হবে, জানানো হবে, এবং অনেকে অলরেডি জানেন। তাহলে মোটামুটি বুঝলেন যে এটা একটা মার্কেট, এখানে কারেন্সি কিনা বেচা হয়, গোল্ড কিনা বেচা হয়, কমোডিটি ইন্ডেক্স কিনা বেচা হয়। কিন্তু এটা কবে থেকে হয়, শুরু হয়েছে কবে থেকে, এটা হিস্ট্রি কি, হিস্ট্রি এইভাবে আসলে বোঝার দরকার না, আমি জাস্ট আপনাদেরকে বলতেছি, এখানে আছে, আপনারা এই ভিডিও থাকবে, পড়ে নেবেন। এটা 200-400 বছর পিছনের হিস্ট্রি। নর্মালি আগে যেটা হইতো, গোল্ড এক্সচেঞ্জ করা হইতো, গোল্ড দিয়ে এক্সচেঞ্জ করা হইতো। পরবর্তীতে যখন 1971 সালে পরের থেকে
আপনার কারেন্সি দিয়ে লেনদেন শুরু হয় এবং 1990 সাল থেকে আপনার হচ্ছে অনলাইনে রিটেলাররা, 1990 সালের আগে রিটেলাররা তেমন সুযোগ পাইতো না, এখানে শুধু ইনস্টিটিউশন গুলো ট্রেড করার সুযোগ পাইতো এবং 1990 সালের পর থেকে অনলাইনে এই সরাসরি রিটেল ট্রেডার কারা, আমরা ছোট ছোট ট্রেড করি, 2, 4, 5 হাজার $10,000 ব্যালেন্স আছে, এগুলো নিয়ে আমরা যারা ট্রেড করি এরা হলো রিটেল ট্রেডার, এরা সুযোগ পায় 1990 সাল থেকে। তাহলে মোটামুটি ইতিহাস আপনি যদি 90 সাল থেকে অনলাইন ধরেন, যে তাহলেও আজ প্রায় 35 বছর অনলাইনে আছে এবং ইনস্টিটিউশন ট্রেড গুলো হচ্ছে লোকের 1971 সালের পর থেকে এবং 1876 সালের আগে থেকে স্বর্ণ ভিত্তিক লেনদেন ছিল। তাহলে এটা আজকালকে মানে গতকালকে গাজায় উঠছে এরকম এক কোনো বিষয় না, আপনারা হোপফুলি বুঝেই এই পর্যায় পর্যন্ত আসছেন। তো ফাইন্যান্সিয়াল বা ফরেক্স ট্রেড করার সুবিধা কি? এটা সুবিধা আপনি যে কোনো জায়গা থেকে এই ট্রেড করতে পারবেন, যে কোনো জায়গা থেকে ট্রেড করতে পারবেন। ট্রেড করার আগে, ইনভেস্ট করার আগে ফ্রি ডেমো ট্রেড করার সুবিধা পাবেন। মার্কেটের পরিধি অনেক বড়, এত বড় যে এখান থেকে কেউ এটা ম্যানিপুলেট করা সম্ভব না এবং লেভারেজ বা মার্জিন লোনের সুবিধা আছে। আপনার অল্প পুঁজি দিয়েও এখানে বড় ফিগারে ট্রেড করার সুবিধা আছে, মার্জিন লোনের একটা ব্যবস্থা করে ব্রোকার গুলো। তো এগুলো মোটামুটি সুবিধা। ফাইন্যান্সিয়াল ট্রেড কেন করবেন? আচ্ছা, এইটা ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করার জন্য বুঝলেন যে ওকে ঠিক আছে, এটা ইতিহাস পুরাতন এবং মোটামুটি সুবিধা আছে, আপনি এটা করতে চান, তাহলে কি শুরু করবেন, এটা আপনার প্রশ্ন থাকতে পারে। তো এটা শুরু করার আপনার একটা ইলেকট্রিক ডিভাইস লাগবে, ল্যাপটপ, ডেস্কটপ অথবা ফোন, এই জিনিসগুলো লাগবে এবং এতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। রেগুলেটেড একটা ব্রোকারের সাথে আপনাকে কাজ করতে হবে। আপনি জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এসব জায়গায় কোনো স্টক এক্সচেঞ্জে সরাসরি কেনা বেচা করা সম্ভব হয় না। এখানে কেনা বেচা করার জন্য একটা ব্রোকারের মাধ্যমে কেনা বেচা করতে হয়। তাহলে এই মার্কেটেও সরাসরি আপনি কেনা বেচা করতে পারবেন না, এই মার্কেটে কেনা বেচা করার জন্য আপনাকে একটা রেগুলেটেড ব্রোকারের মাধ্যমে করতে হবে এবং আপনার কারেন্সি লাগবে। কারেন্সি কি? আপনার ফান্ড লাগবে, এই ফান্ডটা আপনাকে সরাসরি টাকা ইনভেস্ট করতে পারবেন না, এটাকে কারেন্সিতে রূপান্তর করে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। কারেন্সি গুলো কি কি হইতে পারে? নিটেলারের মাধ্যমে, স্কেলার, পারফেক্ট মানি, বিনান্স, ক্রিপ্টো এক্সেট্রা, যে কোনো কিছুতে আপনি কি করতে পারেন। তাহলে এই মার্কেটে যে ট্রেড করেন, এখানে মুদ্রার প্রকারভেদ, এখানে আসলে ফরেক্স মার্কেটে শক্তিশালী কিছু মুদ্রা কেনা বেচা করা হয়। কারেন্সির চিহ্ন 3টি অক্ষরে থাকে, যে কোনো প্রথম দুটি দেশের নাম নির্দেশ করে এবং তৃতীয়টি সেই দেশের কারেন্সির নাম নির্দেশ করে। তো এইখানে যে স্যাম্বল গুলো আমরা জানি, যেমন ইউএসডি, তারপরে ইউরো, এইখানে বলা হচ্ছে যে প্রথম যে ইউএসডি হচ্ছে কি ইউনাইটেড স্টেটস, দিতে ডলার, যেমন এখানে এওডি বলা হয়েছে, প্রথম দুটো অক্ষর হলো ওই দেশের স্যাম্বল এবং পরেরটা কারেন্সির স্যাম্বল, যেমন এওডি অস্ট্রেলিয়ান ডলার। তো এই ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর মুদ্রার প্রকারভেদ, এইখানে যে মুদ্রাগুলো আমরা ট্রেড করে থাকি, কেনা বেচা করে থাকি, এইখানের মুদ্রাগুলো হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কিছু মুদ্রাকে আমরা মেজর কারেন্সি বলি, যেটা মেজর মূলত শক্তিশালী পেয়ার, এই মেজর কারেন্সি পেয়ার বলে আমরা এগুলোকে অভিহিত করি। কিছু কারেন্সি পেয়ারকে আমরা ক্রস পেয়ার বলে থাকি এবং কিছু কারেন্সিকে এক্সোটিক পেয়ার হিসেবে আমরা চিহ্নিত করি। তা মেজর কারেন্সি পেয়ার কোনগুলো এবং এটা কি কি জন্য মেজর হলো, তো সেইগুলো দেখি। মেজর কারেন্সি পেয়ার প্রধান মুদ্রার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাতে মার্কিন ডলারের উপস্থিত থাকে, মানে যেসব কারেন্সি পেয়ারের সাথে মার্কিন ডলার আছে সেগুলোকে আমরা মেজর কারেন্সি পেয়ার বলি। যেমন এখানে দেখেন যে
ইউরো এবং ইউএসডি, এই দুইটা পেয়ারে যখন আমরা ট্রেড করি, এই দুইটা পেয়ারকে আমরা মেজর কারেন্সি পেয়ার বলে থাকি। তারপর এখানে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি আমেরিকান ডলার এবং জেপিওয়াই জাপানি ইয়েন, এই দুইটা মিলে যখন আমরা ট্রেড করি, কেনা বেচা করি, এই পেয়ার গুলোকে আমরা মেজর কারেন্সি পেয়ার বলি। সোজা কথা, যে পেয়ার গুলো শক্তিশালী এবং সেই শক্তিশালী পেয়ার গুলোর সাথে আমেরিকান ডলার সংযুক্ত আছে, দুইটা মিলে একটা শক্তিশালী দেশের পেয়ার, যেমন ইউরোজোন, তারপরে হচ্ছে ব্রিটিশ পাউন্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ান ডলার, এগুলোর সাথে আপনার হচ্ছে আমেরিকান ডলার যখন যুক্ত হয়, তখন এই পেয়ার গুলোকে আমরা কি স্ট্রং বা মেজর কারেন্সি পেয়ার বলে থাকি। এবং যে শক্তিশালী পেয়ার গুলোর সাথে আমেরিকান ডলার থাকে না, সেই উপস্থিত থাকে না, সেই পেয়ার গুলোকে আমরা ক্রস পেয়ার বলি। যেমন এখানে আমাদের আমেরিকান ডলার বাদে ইউরো, জেপিআই, জিবিপি, ক্যাড, ইউএডি, এনজেডি, এই যে পেয়ার গুলো আছে, এই পেয়ার গুলোর সাথে আমেরিকান ডলারের ছাড়াই আমরা যদি ক্রস করে থাকি, যেমন ইউরো, জিবিপি, এটা একটা ক্রস পেয়ার। এখানে উল্লেখ করা হয়েছে মার্কিন ডলার বাদে অন্যান্য প্রধান কারেন্সি মাঝে যে জোড় হয় সেগুলোকে ক্রস পেয়ার বা মাইনর কারেন্সি পেয়ার বলে গণ্য করা হয়। তো হোপফুলি ক্রস পেয়ার কোনগুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যে পেয়ারের সাথে ইউএসডি নাই কিন্তু পেয়ারটা নিজে শক্তিশালী, যে কারেন্সিটা নিজে শক্তিশালী কিন্তু তার সাথে কি ইউএসডি নাই, সেই পেয়ার গুলো যদি পেয়ার গঠিত হয়, সেই কারেন্সি গুলো নিয়ে যদি পেয়ার গঠিত হয়, তাহলে ওই পেয়ার গুলোকে বলা হয় হলো ক্রস পেয়ার। এরপরে আরো একটা পেয়ার আছে, সেটা হলো এক্সোটিক পেয়ার। এইখানে যেটা বলা হয় সেটা হচ্ছে একটা স্ট্রং কারেন্সির সাথে একটা দুর্বল কারেন্সি মিলে যে জোড় হয় সেটাকে এক্সোটিক পেয়ার হিসেবে গণ্য করা হয়। তো এখানে আমরা স্ট্রং পেয়ার হিসেবে যদি ডলার ধরি, ইউএস ডলার, এর সাথে যদি হংকং, সিঙ্গাপুর, এইসব ডলার করে একটা পেয়ার গঠন করি, এগুলোকে এক্সোটিক পেয়ার বলি আমরা। এই পেয়ার গুলোতে সাধারণত আমরা ট্রেড করি না, আমরা মূলত মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সি বা আপনার ক্রস পেয়ার গুলোতে ট্রেড করে থাকি। এই পেয়ার গুলোতে এই যে এক্সোটিক পেয়ার গুলো আছে, এগুলো সম্পর্কে বেশি না জানলেও হবে। এই পেয়ার গুলো সম্পর্কে পেয়ার গুলো নিয়ে আমরা তেমন বিজনেস করি না। ফাইন্যান্সিয়াল মার্কেটের কোটেশন, মার্কেটের কোটেশন কি? এখানে ইউরো কারেন্সি এবং ইউএসডি, এই দুইটার মধ্যে যদি আমরা কোটেশন দেখি, একটা হলো বেস, একটা হলো কোটেস। ইউরো ইউএসডি পেয়ার যখন আমরা ট্রেড করব, আমরা ইউরোর যে পেয়ারটা দেখবো, এই পেয়ারের পাশে যে রেট দেখবো, এটা হচ্ছে ইউরোর দাম দেখবো। ইউরো হচ্ছে বেস পেয়ার এবং ইউএসডি হচ্ছে কোটেস পেয়ার। এরপরে আমরা জানবো হলো বিড এবং আক্স, এটা কি? বিড প্রাইস এবং আক্স প্রাইস কি? ফরেক্স ট্রেডিং এ সফটওয়্যার ব্যবহার করার সময় দেখবেন কোটেশনের দুটি কারেন্সির মূল্য দেখা যায়। যে মূল্য দুটি দেয়া থাকে তাদের বিড ও আক্স বলা হয়। যখন মার্কেটে আমরা কেনা বেচা করি, এখানে বাই সেল যে প্রাইস দেয়া হয়, এই যে বাই সেলটা উল্লেখ থাকে, আপনারা যে অ্যাপস চালান, এই অ্যাপসে দেখা যায় বাই সেল যেটা, সেটাকে বিড প্রাইস এবং আক্স প্রাইস বলে। এই বিড প্রাইস সেলটাকে বিড এবং বাইটাকে আক্স প্রাইস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিডের মূল্য আক্সের মূল্য হচ্ছে কম হয়, অর্থাৎ বিড ছোট হয়, আক্স বড় হয়। বিড হচ্ছে এমন একটি মূল্য যে দাম ব্রোকারের কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে হয়, অর্থাৎ সেল করার জন্য বিড হলো সবচেয়ে ভালো মূল্য। আমরা বাইসেল যে অ্যাপসে আমরা যে মেটাট্রেড 5 ব্যবহার করি, এই 5-এ আমরা যে বাইসেল দেখতে পারি, এখানে বাইসেলের একটাকে বিড প্রাইস এবং একটাকে আক্স প্রাইস বলা হয়। তো এই বিড প্রাইস এবং আক্স প্রাইসের মধ্যে যে পার্থক্যটা থাকে, এখানে যে উল্লেখ করা আছে দেখেন, এটা হচ্ছে একটা কারেন্সি পেয়ার 1.3085 এবং 1.3087। এই যে এর মধ্যে
যে দেড় পিপের একটা গ্যাপ আছে, মূল্যের যে গ্যাপটা আছে দেড় পিপে, এইটাকে স্প্রেড বলা হয়। মূলত এই স্প্রেডটাই হচ্ছে ব্রোকারের ইনকাম। স্প্রেডটা যদি আমি আপনাদেরকে আরো সহজ করে যদি বোঝাই যে স্প্রেডটা কি, স্প্রেড হচ্ছে, ধরেন আপনি কোনো ব্যবসায়ী আলু আড়তে নিয়ে যে বিক্রি করবেন, কোনো কিছু বিক্রি করেন, চাল বিক্রি করেন, ধান বিক্রি করেন, আলু বিক্রি করেন, যাই করেন আপনি ব্যবসায়ী, আপনি বিক্রি করবেন, আর একজন হলো ক্রেতা, সে কিনবে। কারণ ক্রেতা জানে যে আড়তে গেলে পরে ওইখান থেকে আমি পাইকারি কিনতে পারবো, আর বিক্রেতা জানে যে আমি যদি আড়তে নিয়ে যাই তাহলে ওইখানে ক্রেতা পাবো। তো আপনি বিক্রেতা, আপনি আড়তে নিয়ে গেছেন এবং ক্রেতা আড়তে এসে আপনার পণ্যটাই কিনে নেছে। তা আপনার পণ্যটা যখন আপনি বিক্রি করলেন আর একজন কিনে নিল, তো এই কিনা বেচা করলেন আপনারা, আর যার আড়ত সে ওখান থেকে একটা কমিশন নিল। এই যে আপনি কমিশন, এই যে আপনি কমিশনটা দিলেন, এই কিনা বেচা, ওনার তো কোনো প্রোডাক্ট ছিল না, ওনার কাছে কোনো ক্লায়েন্টও ছিল না, ক্লায়েন্ট ওখানে আসছে আর আপনি ওইখানে প্রোডাক্ট নিয়ে গেছেন। এই যে কিনা বেচা করছেন আপনারা, ক্রেতা এবং আপনি, আর এর মাধ্যমে যে কমিশনটা আড়তদার পাইছে, এইটাই স্প্রেড। আপনি যেমন ফরেক্স মার্কেটে ইনভেস্ট করবেন, আপনি কেনা বেচা করবেন, এখান থেকে একটা কমিশন ব্রোকার নিয়ে নেবে, এইটাই স্প্রেড। সেই স্প্রেডটা কতটুকু এখানে বোঝানোর চেষ্টা করছে, হোপফুলি বুঝতে পারছেন। চলেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক জানা যাক, সেটা হলো পিপস বা পিপিটিস কি। পিপস হচ্ছে পয়েন্ট ইন পার্সেন্ট। এইটা কি? আপনি যখন এই প্রাইস গুলো দেখে থাকেন, মার্কেটে যে প্রাইস দেখে থাকেন, যেমন ইউরোর যদি একটা প্রাইস, এরকম প্রাইস দেখবেন, ওয়ানের পরে 4 সংখ্যা, যে প্রথম 4 সংখ্যা যে যাবে, এই 4 সংখ্যার লাস্ট সংখ্যা যেটা চেঞ্জ হবে, 1 চেঞ্জ হলে 1 পিপ হবে। প্রত্যেক 1 চেঞ্জ হলে 1 পিপ হয়। এই পিপ 10 পিপে, মেজর কারেন্সিতে দেখা যায় ম্যাক্সিমাম সময় 10 পিপ চেঞ্জ হলে $1 পরিবর্তন ঘটে। তাহলে পিপ বলতে কি বুঝতেছি আমরা? পিপ বলতেছি কারেন্সির যে মূল্য, পয়েন্ট ইন পার্সেন্ট, এই মূল্য যে একককে আমরা পিপ বলতেছি। এটা পয়েন্টের পরে 4 ডিজিটের পরে যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা পিপ বলে থাকতেছি। এটা যত পরিবর্তন ঘটবে সেটাতে আমরা পিপের মূল্যায়ন করব। লিভারেজ বা মার্জিন লোন কি? এইটা ফরেক্সের একটা বিউটি। লিভারেজটা হচ্ছে ফরেক্সের একটা বিউটি। এই লিভারেজ সিস্টেমটা যদি ফরেক্সে না থাকতো, তাহলে অনেক রিটেল ট্রেডাররা ফরেক্সে ট্রেড করতে পারতো না। কারণ ফরেক্সে মিনিমাম ট্রেড ওপেন করার জন্য $1000 প্রয়োজন হয়ে থাকে। অসংখ্য ট্রেডার আছে যারা স্টার্টিং এ $1000 দিয়ে স্টার্ট করে না। আমি আগে এখানে একটু বুঝিয়ে বলি, লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কত গুণ ফরেক্স ব্রোকার আপনাকে দেবে। ব্রোকার ভেদে লিভারেজ বা মার্জিন লোনের অনুপাত হচ্ছে 1:1 থেকে 1:2000 পর্যন্ত। মনে কর, ধরেন আপনার ব্যালেন্স বা ক্যাপিটাল হচ্ছে $100, আপনি যদি 1:200 লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনাকে ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ 200 গুণ পর্যন্ত লোন দেবে। এখানে আপনার ব্যাপারে আপনি কত পরিমাণ লোন নেবেন। সুতরাং $100 দিয়ে $100 দিয়ে ট্রেড যদি শুরু করেন, তাহলে 100 গুণন 200, তাহলে $20,000 ট্রেড করতে পারবেন। এখন $20,000 ট্রেড কি? একটা ট্রেড ওপেন করতে আপনি আপনার ফান্ড থাকা দরকার $1,000। মানে আপনি যদি 0.01 মাইক্রোসেন্টের একটা ট্রেড ওপেন করেন, তাহলে আপনার ফান্ড থাকতে হবে $1,000। তার মানে আপনি যদি 1:200 লেভারেজ নিয়ে থাকেন, তাহলে $100 থাকলে আপনি সর্বোচ্চ 20 মাইক্রোলটের ট্রেড ওপেন করতে পারবেন। সোজা কথায় 20 সেন্টের ট্রেড ওপেন করতে পারবেন। লিভারেজটা হচ্ছে আপনাকে ট্রেড করার জন্য সহজ করে দেয়া। এই লিভারেজ যত সুবিধা আছে তত অসুবিধাও আছে।
যেমন আপনার ঝুঁকি বেড়ে যাবে, আপনার ফান্ডের তুলনায় আপনি যদি ট্রেড বেশি করে ফেলেন তাহলে আপনার ঝুঁকি বেড়ে যাবে। তাহলে ফান্ডের সিকিউরিটি আগে দিতে হবে আমাদেরকে, ফান্ডের সিকিউরিটি আগে দিতে হবে। তাহলে লিভারেজটা কি আমি বুঝাইতে পারছি, এখানে চিত্রের মাধ্যমে বোঝানো যাচ্ছে। আমরা দেখি যে আপনার যে কোনো কিছু শক্ত কিছু ভারী কিছু উত্তোলন করতে হইলে পারা লম্বা কিছু দিয়ে যদি ভাসানোর চেষ্টা করি তাহলে ইজি হয়। আপনি সরাসরি ধরে ভাসাইতে গেলে তুলতে গেলে যতটা শক্তির প্রয়োজন হয়, আর আপনি যদি দূর থেকে লম্বা কিছুতে সেটা ভাসানোর চেষ্টা করেন তাহলে সেটা তুলতে সুবিধা হয়। যেমন এখানে দেখাইছে, এখানে ব্যালেন্স কম, সেটা সেই দিকে লিভারটা বড় আছে, এবং যেদিকে ব্যালেন্স বেশি সেদিকে লিভারটা ছোট আছে, কম আছে। তাহলে কম ব্যালেন্স দিয়ে বড় ব্যালেন্সকে উত্তোলন করা সম্ভব হয়েছে লিভার ওদিকে বেশি থাকার কারণে। হোপফুলি লিভারেজ কি আপনারা বুঝতে পারছেন। চার্ট, আপনি যে অ্যাপস ব্যবহার করেন বা করবেন, এখানে ৩ ধরনের চার্ট থাকে। একটা হলো বার চার্ট, একটা হলো লাইন চার্ট, একটা হলো ক্যান্ডেল স্টিক। তাহলে বার চার্ট গুলো দেখতে এরকম দেখা যায় এবং লাইন চার্ট গুলো এরকম একটা লাইনের মতো দেখা যায়। মূলত আমরা ট্রেড করি বা মার্কেট অ্যানালাইসিস করি এই ক্যান্ডেল স্টিক দেখে। তো সুতরাং আমরা সামনে যা শিখবো ক্যান্ডেল স্টিক নিয়েই শিখবো। বাট আপনার জানা থাকার দরকার যে মার্কেটের চার্ট আসলে ৩ প্রকার থাকে এবং ৩ প্রকার দেখা যায়। তো লট বা ভলিউম, আমি কিছুক্ষণ আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম ভলিউম, আপনি ট্রেড করার জন্য ৩ প্রকার ভলিউম ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট, একটা মিনি লট, একটা মাইক্রো লট। মাইক্রো লটটা কোনটা? আপনি অ্যাজ এ ট্রেডার, প্রফেশনাল ট্রেডার হিসেবে আপনি মাইক্রো লট বলবেন। মাইক্রো লট হচ্ছে 0.01, 0.01, যেটা ম্যাক্সিমাম ট্রেডাররা বলে 1 সেন্টের ট্রেড। 1 সেন্ট বা 0.01 এর ট্রেড, এইটা আপনাকে করার জন্য আপনার ইকুইটি বা ফান্ড থাকা লাগবে $1000, যা লিভারেজ দিয়ে আপনি কম থাকা সত্ত্বেও আপনি ট্রেড ওপেন করতে পারতেছেন। তাহলে 1 সেন্টের যে ট্রেডটা ওপেন করবেন সেটাকে 1 মাইক্রো লট বলা হয়। এবং মিনি লট কোনটা? 10 মাইক্রো সেন্ট সমান 1 মিনি লট। 10 মাইক্রো লট সমান 1 মিনি লট। 10 মাইক্রো লট কি? 10 সেন্টের ট্রেডকে 1 মিনি লট বলা হয়। এবং 100 মাইক্রো সেন্ট বা 100 মাইক্রো লট বা 10 মিনি লট সমান 1 স্ট্যান্ডার্ড লট। 1 স্ট্যান্ডার্ড লট কোনটা? 1 স্ট্যান্ডার্ড লট হচ্ছে $1 ট্রেড। তো $1 ট্রেড কিভাবে ওপেন করব, কখন ওপেন করব, এটা মানি ম্যানেজমেন্টের ব্যাপার। আমাদের সামনে অ্যাডভান্স ক্লাসে মানি ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস থাকবে। আপনারা সেই কোর্সে থাকলে পরে ওইটা সম্পর্কে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই কোর্সের শেষের দিকেও আছে, এইটা তখন আপনারা বুঝতে পারবেন। ব্রোকার হাউসে অ্যাকাউন্ট ওপেনিং করতে তেমন কিছু লাগবে না। নরমালি আপনার একটা আইডি কার্ড থাকলে পরে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে যেটা করতে হবে যে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, খুবই গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, কারণ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে ওটিপি পাঠাবে, এবং মোবাইল নাম্বার, এবং আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। এগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেনিং এবং ভেরিফিকেশন করতে পারবেন। তাহলে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমরা যে চার্টে বা MT5 এর মধ্যে দেখি ব্যালেন্স বা ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল, এই জিনিসগুলো কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনার জানা থাকা উচিত। যে ফরেক্স মার্কেটে আপনি যখন ট্রেড করবেন, এখানে ফরেক্স এ ট্রেডিং করতে আপনি যে ব্যালেন্স ফান্ডটা ডিপোজিট করবেন, এই ডিপোজিটটাই হচ্ছে আপনার ব্যালেন্স। আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করার পর কিনা বেচা করার কোনো একটা কারেন্সি কিনছেন অথবা বেচছেন, বেচে যদি আপনি $1000 ইনভেস্ট করে বেচে আপনি যদি $100 লাভ করেন, তাহলে $100 লাভ করলে পরে ট্রেডটা ক্লোজ হওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্স দাঁড়াবে হলো $1100। আপনার ব্যালেন্স ছিল 1000, আপনি $100 লাভ করছেন, তারপরে যোগ সেই $100 যোগ হয়ে আপনার ব্যালেন্স দাঁড়াইছে $1100।
আর আপনি যদি ট্রেড করে $100 লস করেন তাহলে আপনার ব্যালেন্স দাঁড়াবে $900। এটা হলো ব্যালেন্স। আর ইকুইটি কি? ইকুইটি হচ্ছে আপনার $1000 আছে এবং আপনি একটা ট্রেড রান করছেন, ট্রেডটা লাভ যখন হচ্ছে তখন আপনার ইকুইটি বাড়তিছে 1000 থেকে 1100 হচ্ছে, কিন্তু ট্রেড ক্লোজ না করা পর্যন্ত সেটা ব্যালেন্সে যোগ হচ্ছে না। এবার লাভ হওয়ার পর আবার ওই ট্রেডটা ক্লোজ না করতেই আবার ট্রেডটা লস হচ্ছে, তখন আপনার ইকুইটি দেখাবে $900 এবং আপনার ব্যালেন্স $1000 দেখাবে। তার মানে ট্রেড যতক্ষণ ক্লোজ করবেন না তখন আপনার ব্যালেন্সটা ইকুইটিতে কমা বাড়া হইতে থাকবে। তো এই যে ইকুইটি লাভ করলে ইকুইটি বাড়ে, বাড়তে দেখায়, এবং লস করলে ইকুইটি কম দেখায়, এবং ট্রেড ক্লোজ করার পর ব্যালেন্স এবং ইকুইটি সমান দেখায়। তাহলে মার্জিন কি? মার্জিন হচ্ছে বর্তমান যতগুলো ট্রেড দেয়া আছে তার জন্য যত ডলার বিনিয়োগ করা হয়েছে তার পরিমাণ হলো মার্জিন। ওই যে শুরুর থেকে আমি বলছিলাম লিভারেজটা, যে $100 ইনভেস্ট করলে আপনি যদি 1:200 লিভারেজ নেন তাহলে 20 সেন্টের ট্রেড করতে পারবেন। এইখানে আপনি একটা ট্রেড ওপেন করার পরে আরো কতগুলো এই ট্রেড ওপেন করার জন্য কত লিভারেজ সহ কত ফান্ড ব্যবহার হয়েছে এইটাকে মার্জিন বলতেছে। আর ফ্রি মার্জিন কি? এই ফ্রি মার্জিন হচ্ছে ওইকে ব্যবহার করার পর আপনি ধরেন 20 সেন্টে, ওখানে 20 সেন্টের ট্রেড করতে পারতেন বা 20 মাইক্রো লটের ট্রেড করতে পারতেন, কিন্তু আপনি 5 মাইক্রো লটের ট্রেড ওপেন করছেন। এই ট্রেড ওপেন করার পরে আরো 15 মাইক্রো লটের যে ট্রেডটা ওপেন করতে পারবেন এইটাই দেখাবে হলো ফ্রি মার্জিনে। ফ্রি মার্জিন দেখাবে যে আরো কত আপনি ওপেন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তো এইটা হলো মার্জিন লেভেল, ফ্রি মার্জিন এবং ফ্রি মার্জিন। আর মার্জিন লেভেল কি? মার্জিন লেভেল হচ্ছে মার্জিন ফ্রি মার্জিনের ইকুয়াল করে যেটা দাঁড়াবে সেটা হলো মার্জিন লেভেল। এটা 20 থেকে 30% কমে গেলে, কম হইলে আপনার ট্রেড গুলো মানে স্বাভাবিকভাবে বন্ধ হইতে শুরু হবে। সুতরাং আমাদেরকে মার্জিন লেভেল সবসময় বাড়াই রাখতে হবে, যেটা আমাদের মানি ম্যানেজমেন্টের দ্বারা আমরা করতে পারবো। আমরা সামান্য মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে ট্রেডে আপনার প্রথম অর্ডার, ট্রেড যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে প্রথম অর্ডার হবে, এরকম ইন্টারফেস পাবেন আপনি আপনার কম্পিউটারে। এভাবে আপনি এখান থেকে একটা ট্রেড ওপেন করতে পারবেন। আমরা সামান্য এই বিষয়ে আরো ক্লিয়ারলি ধারণা পাবো। এছাড়া আপনি ইনস্ট্যান্ট ট্রেড করা ছাড়াও আপনি আরো দুইভাবে ট্রেড করতে পারেন। একটা হলো বাই লিমিট, সেল লিমিট, আর একটা হলো বাই স্টপ, সেল স্টপ। এটা কিভাবে, এটা ডিটেলসে আমরা আরো ভালো জানবো, তারপরেও আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনারা যারা আইএফএক্স ভিউ বাংলা গ্রুপে আছেন, এই গ্রুপে প্রতিদিন সকালে দেখেন যে কিছু অ্যানালাইসিস দেওয়া হয়। এই অ্যানালাইসিসে এরকম লেখা থাকে যে অমুক প্রাইজে মার্কেটটা গেলে এখান থেকে কনফার্মেশনের সাথে আপনি বাই করবেন অথবা সেল করবেন। এখন যে প্রাইজে মার্কেট আছে তার থেকে দেখা গেল প্রাইসটা কি কোথায় আছে? নিচে আছে। নিচে ওইখানে গেলে পারা মার্কেটটা বাই করতে বলতেছে। তাহলে আপনি এই সব জায়গায় একটা পেন্ডিং অর্ডার দিতে পারেন। এই পেন্ডিং অর্ডারটার নাম হচ্ছে বাই লিমিট। বাই লিমিট পেন্ডিং অর্ডার দিয়ে রাখছেন, বাই লিমিট দিয়েছেন। বাই লিমিটটা কিভাবে দেয়া হয় সেটা আমরা সামনে শিখবো। তো এই বাই লিমিট দিয়ে রাখছেন এবং মার্কেট ওইখানে আসবে, এসে বাইটা ধরবে, ধরে আবার চলে যাবে। এই কে বলা হয় বাই লিমিট। এবং সেল লিমিট সেম অপোজিটটা হলো সেল লিমিট। আর একটা হচ্ছে বাই স্টপ। বলা হয় যে অমক প্রাইস ব্রেক করে গেলে পারা রিটেস্টের সাথে এখান থেকে বাই করবেন। তাহলে মার্কেট নিচে আছে, উপরের প্রাইসটা যদি ব্রেক হয় তাহলে এখান থেকে বাই হবে। আমরা ওখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো এবং ওই জায়গায় মার্কেট গেলে পরে ওইখান থেকে কি হবে? বাই, আমার বাই ধরে নিয়ে যাবে। তো এই সব অর্ডার টাইপও আছে, ইনস্ট্যান্ট অর্ডার এবং পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার দুই প্রকার, একটা হলো বাই লিমিট, সেল লিমিট, আর একটা হলো বাই স্টপ, সেল স্টপ। তাহলে আরো কিছু মজার বিষয় ব্যবহার করা যায়। পৃথিবীতে এমন কোনো বিজনেস নাই যে বিজনেসের আপনি লসটাকে বন্ধ করতে পারবেন। যে আপনি ধরেন যে আপনি কাঁচামালের ব্যবসা করেন, আপনি কাঁচামাল নিয়ে আসছেন এবং
এক গাড়ি মাল নিয়ে আসছেন, 10 লাখ 5 লাখ টাকার মাল নিয়ে আসছেন, মালটা সেল করতে পারেন নাই, তাহলে আপনি এই মালটা কি সেল যদি না করতে পারেন, মালটা পচে যাবে না, নষ্ট হয়ে যাবে না? এটাকে কি থামাইতে পারবেন, স্টপ করতে পারবেন? যে ভাই আমি 10 লাখ টাকার মাল আনছি, এই যে 3 লাখ টাকা পর্যন্ত লস হইলে পারে আমি লস নেব, এরপরে আর লস নেব না, আমার 7 লাখ টাকা আমাকে ক্যাশ দেওয়া লাগবে? এটা কি সম্ভব? এটা পৃথিবীর কোনো বিজনেসে সম্ভব না, একমাত্র ফরেক্সে সম্ভব, যেখানে আপনি স্টপ লস ব্যবহার করতে পারবেন। একটা লস থেকে মানে আপনি যে ট্রেডটা ব্যবহার করবেন, এই ট্রেডে আপনি আপনার ইকুইটির 2% লস নেবেন, 3% লস নেবেন, যতটুকুই লস নেবেন সেই পর্যন্ত স্টপ লস ব্যবহার করতে পারবেন। মার্কেট ওই পর্যন্ত যদি লস দেয়, অটোমেটিক আপনার ট্রেডটা বন্ধ হয়ে যাবে। এবং টেক প্রফিট সেম ভাবে টেক প্রফিটটাও নিতে পারবেন, যে মার্কেট আপনার নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে আপনার প্রফিট বন্ধ হয়ে যাবে, আপনি সেটাও করতে পারবেন। এ বিষয়ে সামনে আরো বিশদ ক্লাস আছে, ইনশাল্লাহ আরো ক্লিয়ারলি বুঝাইতে পারবো। তাহলে ট্রেডিং সেশন, আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু সেশন আপনাকে জানা লাগবে। ফরেক্স মার্কেটে সপ্তাহে 5 দিনই মার্কেট খোলা থাকে, সপ্তাহে 5 দিনই খোলা থাকে এবং 24 ঘন্টা খোলা থাকে। আপনি এইখানে 4টে সেশন থাকে। একটা হলো সিডনি সেশন। সিডনি সেশন এটা বাংলাদেশ টাইম রাত 3টার সময় ওপেন হয় এবং দুপুর 12টার সময় বন্ধ হয়। আর টোকিও সেশন, টোকিও সেশন হচ্ছে বাংলাদেশ টাইম 6টার সময় স্টার্ট হয় এবং হচ্ছে দুপুর 3টার দিকে বন্ধ হয়। এবং লন্ডন সেশন এইটা ওপেন হয় হচ্ছে দুপুর 1টায় এবং হচ্ছে ক্লোজ হয় রাত 10টায়। এবং নিউ ইয়র্ক সেশন এইটা ওপেন হয় হলো বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায় এবং ক্লোজ হয় রাত 3টায়। এটা সময় ভেদে, সিজন ভেদে 1 ঘন্টা কম বেশি হয়। গরমকাল এবং শীতকালের সময়ের ইসে প্লাস মাইনাস হয় 1 ঘন্টা। ট্রেড করার জন্য আদর্শ সময় কখন? সাধারণত ল্যাপিং টাইম গুলো, যে টাইম গুলোতে কি একাধিক সময় একাধিক সেশন চলতে থাকে, এই টাইম গুলোতে ট্রেড করাটা বেস্ট। সেটা হচ্ছে কোন সময়? দুপুর 1টা থেকে 3টা টোকিও এবং লন্ডন সেশন চালু থাকে, এই সময়টা মার্কেট ওভারল্যাপ করে, এই সময়টা অনেক বেশি মুভমেন্ট থাকে। আর একটা হলো সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, এই সময় লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন ওভারল্যাপ করে, এই সময় মার্কেটে মুভমেন্ট বেশি থাকে, এই সময়ও ট্রেড করার আদর্শ সময়। কখন ট্রেড করবেন না? সাধারণত হলিডে গুলোতে ট্রেড করবেন না, সপ্তাহের শেষ দিন ট্রেড করবেন না, সেই দিন হলো শুক্রবার। এই সময় আমি বলি এই দিনকে আনপ্রেডিক্টেবল ফ্রাইডে বলি। এই দিনে সব ম্যাক্সিমাম সময় ব্যতিক্রম কিছু ঘটে যায়। তো এইসব দিনে শুক্রবার হলিডে এবং বড় বড় নিউজ ইভেন্ট আছে, এরকম সময় ট্রেড করা উচিত না আর কি। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের এই বেসিক সেশনে বেসিক বিষয়গুলো জানানোর। এই বিষয়গুলো আপনারা হয়তো আগেও জানেন, নতুন করে আবার ঝালাই হলো। সামনে আমরা টেকনিক্যালি আরো অনেক বিষয় জানবো। আজকের এই সেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, আজকের আলোচনার প্রেক্ষিতে কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করতে পারেন। জি, প্রশ্ন না থাকলে আমি ক্লোজ করে দেবো। জি, ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো সময় এবং সাকসেসফুলি ট্রেডিং লাইফ কাটুক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস আজ রাত 10:15টায়, ওটা নেবেন কামরুল স্যার। আর আমাদের সাদেল মামুন স্যারের পরবর্তী ক্লাস শনিবারে ঠিক এই সময় অর্থাৎ 4টা থেকে। আমরা বিষয়টা মাথা রাখবো, অন্যান্য ভাইদেরকে আমরা এই নিউজগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ। আজকের এই সেশনে এখানে বিদায়। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ।